তোমাদের এই যে দেখো ফ্লেম টেস্ট, যার মাধ্যমে আমরা ওই ক্যাটায়নগুলো শনাক্ত করতে পারি। তারপরে আসছে একটা ভিডিও দেখো ফ্লেম টেস্টের। আচ্ছা, এখানে আমরা যে শিখা পরীক্ষা করি, এই শিখা পরীক্ষাটা এখানে দেখানো হচ্ছে। এইটা হলো সোডিয়াম ধাতুর শিখা পরীক্ষা। এই যে সোডিয়ামের যে লবণটা এখানে, এইটা হলো একটা কাঠি, এই কাঠির মাথায় সোডিয়াম লবণটা লাগিয়ে তারপরে এই শিখায় উত্তপ্ত করা হচ্ছে। তাহলে যে শিখাটা তৈরি হচ্ছে সেটা হলো সোনালী হলুদ। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে যেখানে তাপমাত্রা সবচেয়ে বেশি হবে সেই জায়গায় উত্তপ্ত করতে হবে। এই অঞ্চলটাকে বলি আমরা জারণ অঞ্চল, জারণ মন্ডল। বুঝতে পেরেছো? তো এখানে দেখো যে সোডিয়ামের বাইরের শেলটা হলো থাইসেস। এখন থাইসেস থেকে ইলেকট্রনগুলো তাপ শোষণ করে কোথায় উঠতে পারে? থাইস পিতে উঠতে পারে, থাইস ডিতে উঠতে পারে, তাই না? তো যখন উঠে আবার যখন নিচে নামে তখন কি হয়? শক্তি বেরিয়ে আসে, বিকিরণ বেরিয়ে আসে। এই যে এখানে এই বিকিরণগুলো দেখানো হচ্ছে। এখানে দেখো একবার থাইস পি, আবার থাইস ডি, থাইসেস, এই তিনটা জিনিস দেখানো হচ্ছে, তাই না? তাইলে সোডিয়ামের যে ইলেকট্রন এটা থাইস পি তেও উঠতে পারে, থাইস ডি তেও উঠতে পারে। আর বাইরের ইলেকট্রনটা কোথায় আছে? থাইসেসে, তাই না? তো এটা পিতে উঠবে, ডিতে উঠবে। হ্যাঁ, উঠলে কি হবে? শোষণ বর্ণালী হবে। শোষণ বর্ণালী তো আমরা দেখতে পাই না। যখন ইলেকট্রনটা আবার থাইস পি থেকে বা থাইস ডি থেকে থাইসেসে ফিরে আসে তখনই এই বিকিরণ, সোনালী বিকিরণটা আমরা দেখতে পাই। আর এইটা হলো শিখা পরীক্ষা। শিখা পরীক্ষাটা কিভাবে করে? এইটাকে বলা হয় বুনসেন বার্নার। আর তোমরা কি এটা বুঝতে পেরেছো? আর এই স্পেকট্রামে দেখো এখানে হলুদ লাইন দেখা যায়, এই যে একটা লাইন দেখা যায়, এই যে এইটা হলো হলুদ স্পেকট্রাম হয়, সোনালী হলুদ বলি আমরা এটাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি সোডিয়ামের আরেকটা লবণ দেখি, সোডিয়াম ক্লোরাইড। একই অবস্থা দেখো, এখানে +11 মানে কি বলো দেখি? এটা সোডিয়াম, তার নিউক্লিয়াসে 11টা ইলেকট্রন আছে, তাই না? তারপরে দেখো লিথিয়াম, যদি আমরা লিথিয়াম নাইট্রেট বা লিথিয়ামের লবণ যদি দেখি, দেখো চেঞ্জ হয়ে যায়। লিথিয়াম হলে এখানে 3 আসে, দেখছো? লিথিয়ামের ইলেকট্রনটা বাইরের সেলের কোথায় আছে বলো দেখি? থাইসেস 1 এ আছে। থাইসেস দেখো ইলেকট্রনটা কিভাবে লাফ দিয়ে উপরে উঠতেছে। কি হচ্ছে? আর এখানে তো 2p তে আছে, এখন কি 3p তে যাবে? হ্যাঁ, না 3p তে না, 2p তে যাবে। টুয়াইস এস আছে, টুয়াইস পি। এখানে দেখো এই রংটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের বেলায় দেখো, ক্যালসিয়ামের 4s থেকে কোথায় যাবে? 4p বা 4d তে ইলেকট্রন লাফ দিয়ে যাবে এবং সেগুলো ফিরে আসার সময় কি হবে? আমরা বর্ণালী, এই যে এখানে দেখো এই বর্ণালী রেখাগুলো ক্যালসিয়ামের। তো আলটিমেটলি আমরা যেই রশ্মিটা দেখতে পাবো সেটা হলো ইটলাল। এই যে এটা হলো ইটলাল, তোমরা দেখতে পাচ্ছ? ইটলাল রেখা। আচ্ছা, কপারের বেলায় কি দেখি আমরা? কপারের দুটো লবণ এখানে আছে, এই যে কপার, এই যে দেখো এটা কি রঙের শিখা দেখা যাবে কপারের? এই রংটা নীল সবুজ বা নীলাভ সবুজ, অথবা ইংরেজিতে আমরা বলি সায়ান, তাই না? এখানে এই যে রেখাগুলো দেখো, রেখা বর্ণালীগুলো কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তারপরে যেমন দেখো কপারের আরেকটা লবণ কপার সালফেটও যদি নেই তাইলেও এই সোনালী হলুদ রেখা দেখা যাবে, আর এই নীলাভ সবুজ রেখা দেখা যাবে। তারপর যদি আমরা বেরিয়াম নেই, তো ওগুলো আমাদের সিলেবাসে নাই। আমরা যদি পটাশিয়াম নেই তাহলে কেমন হবে? এই যে দেখো পটাশিয়াম,
বেগুনি, নীল বেগুনি এরকম একটা হ্যাঁ, কালার। এইরকম একটা কালার আমরা পাবো। তারপরে আমরা যদি স্ট্রনশিয়াম নেই, এটা এরকম কালার হবে। তারপরে তোমার বেরিয়াম নিলে এই যে দেখো কিছুটা হলুদ সবুজের মতো মিশ্রণ। ছাই কালার হয়ে গেছে। তো এইটা কি তোমরা বুঝতে পেরেছো? এইটা হলো যে শিক্ষা পরীক্ষায় যে বর্ণালীগুলো বের হয়, আর এই বর্ণালীটা কেন বের হয়? এর কারণ হলো যে একটা জিনিসকে তাপ দিলে তার ইলেকট্রনগুলো কি করে? তাপ দিলে ইলেকট্রনগুলো নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে উঠে এবং উপরের শক্তি স্তর থেকে যখন আবার নিচে নামে তখন কি হয়? বর্ণালী বের হয়ে আসে। আচ্ছা, এইখানে দেখো অজৈব লবণ কি, অজৈব লবণ কি এবং এর সংজ্ঞাটা কি হবে একটু আমাকে এখান থেকে পড়ে শোনাও। হ্যালো, স্যার কোথা থেকে? এই যে প্রথম থেকে অজৈব লবণ এবং এর উপাদানায়ন। হ্যাঁ, অজৈব লবণ ও এর উপাদানায়ন। অজৈব অ্যাসিড ও ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় যেসব লবণ তৈরি হয় তাদেরকে অজৈব লবণ বলে। আচ্ছা এক মিনিট থামো। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হলো অ্যাসিড আর ক্ষার, বিক্রিয়া, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে প্রশম যৌগ যেটা কি লবণ, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে যে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করার বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন, তাই না? তো এখন এখন দেখো এখানে অজৈব অ্যাসিড বলতে আমরা কি বুঝি? জৈব অ্যাসিড হলো যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন রকমের জীব জৈব যৌগের সাথে যুক্ত, আর অজৈব অ্যাসিড হলো যে খনিজ অ্যাসিডও বলে এগুলো, যে এই যে 118টা মৌল আছে তাদের সাথে আর অন্য মৌলগুলো যুক্ত হয়ে যে অ্যাসিডটা তৈরি করে সেটাকে আমরা বলি অজৈব অ্যাসিড। এই যে এইখানে 3টা অজৈব অ্যাসিড আমি লিখে রাখছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। দেখো এটা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, এখন অজৈব অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায়, অজৈব অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় যে জিনিস তৈরি হয় সেটাকে আমরা বলি অজৈব লবণ। এবং এখানে দেখো সালফিউরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, তার সাথে ক্ষারকের বিক্রিয়ায় কি তৈরি হয়? লবণ এবং পানি, তাই না? তো এক একটা লবণের দুটো অংশ থাকে, লবণের একটা অংশ আসে ক্ষারক থেকে আর একটা অংশ আসে অ্যাসিড থেকে। জি স্যার। এই যে শোনাও, এই সোডিয়াম সালফেট একটা লবণ, তাই না? জি স্যার। এই সোডিয়ামটা কোত্থেকে আসছে? সোডিয়ামটা এই ক্ষারক থেকে আসছে না? জি স্যার। সোডিয়ামটা হলো ক্ষারকের অংশ আর এই সালফেটটা কার অংশ? অ্যাসিডের অংশ। সালফেটটা হলো অ্যাসিডের অংশ। তাইলে আমরা একটা লবণের দুটো মূলক থাকে, একটা হলো পজিটিভ, এইটাকে আমরা বলি পজিটিভ বা ক্যাটায়ন, আর এটাকে আমরা বলি অ্যানায়ন বা নেগেটিভ আয়ন। আচ্ছা, পজিটিভ আয়নটা কোত্থেকে আসে? ক্ষারক থেকে আসে, এই জন্য এটাকে আমরা ক্ষারকীয় মূলক বলি। আর ঋণাত্মক আয়নটা কোত্থেকে আসে? অম্ল থেকে আসে, এই কারণে অম্লীয় বা এটাকে অ্যাসিড আমরা থেকে। অম্লীয় মূলক বলি। এই যে দেখো এখানে এই চার্টটা খেয়াল করো, এই চার্টটা একটা অ্যাসিডের, একটা অজৈব লবণের দুটো অংশ থাকে, একটা হলো ক্যাটায়ন বা ক্ষারকীয় মূলক আর একটা হলো অ্যানায়ন বা অম্লীয় মূলক। হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই বাকি অংশটা একটু পড়ো তো। প্রত্যেক অজৈব লবণের কয়টা অংশ থাকে? দুটি অংশ। হ্যাঁ, দুইটি অংশ ও অ্যানায়ন থাকে। লবণের আয়নটি ক্ষারকের অংশ বলে, একে ক্ষারকীয় মূলক, এবং ঋণাত্মক আয়নটি অম্লের অংশ বলে, একে অম্লীয় মূলক বলে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, এখানে একটা টেবিল দিয়েছি আমি, এই টেবিলটা একটু খেয়াল করো। এটা একটা লবণ,
শোনো, এই কপার সালফেটের অম্লীয়মূলক কি হবে আর ক্ষারকীয়মূলক কি হবে বলো তো দেখি। স্যার কপার সালফেটের অম্লীয়মূলক হচ্ছে সালফেট আয়ন। হ্যাঁ, আর অম্লীয়মূলক যেটা ক্ষারকীয়মূলক কোনটা হবে? এটা হচ্ছে কপার স্যার। হ্যাঁ, কপার 2 আয়ন। ধনাত্মক আয়ন। কপার এইটাকে আমরা পড়বো কিউপ্রিক আয়ন। এটাকে আমরা কি পড়বো? কিউপ্রিক আয়ন। আর এটাকে আমরা পড়বো কিউপ্রিক আয়ন। সালফেট আয়ন। যেমন এইটার নাম কি একটু পরে শোনাও আমাকে। এটা ফেরিক কোনটা, ক্লোরাইড। এটা ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড, তার ক্যাটায়ন কি? ফেরিক আয়ন। স্যার ক্যাটায়ন হচ্ছে ফেরিক আয়ন। হ্যাঁ, আর অ্যানায়ন হলো আর ক্লোরাইড আয়ন। অ্যানায়ন হলো ক্লোরাইড আয়ন। শুধু ক্লোরিন। হ্যাঁ, এইটার নাম কি বলো Chloride. দেখি। এইটার নাম কি? স্যার 3 তো না। এটার নাম কি? অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট। তার ক্যাটায়ন হলো, অ্যালুমিনিয়াম কার্বনেট। হ্যাঁ, এটার ক্যাটায়নটা কি? অ্যামোনিয়াম। আর কার্বনেট। অ্যামোনিয়াম। কার্বনেট হলো কার্বনেট। অম্লীয় হচ্ছে কার্বনেট। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো এই লবণটার জি, নাম স্যার। কি? জি স্যার। এটার নাম কি? অ্যালুমিনিয়াম সালফেট। হ্যাঁ, তার ক্যাটায়ন হলো এখানে। আচ্ছা, এখানে একটু লেখাটা ভুল আছে। এখানে 3 হবে এই জায়গাটায়। এটা কি হবে? 3। হ্যাঁ আর ওইখানে 2 হবে। 3 হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম সালফেট। এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 আর সালফেটের যোজনী হলো 2। আর এটার নাম হলো ক্যালসিয়াম ক্লোরাইড। এটা ক্যালসিয়াম আয়ন। আর ক্যালসিয়াম এটা হলো ক্লোরাইড। ক্লোরাইড আয়ন। ক্যালসিয়াম আয়ন হলো ক্ষারীয়। আর এটার নাম হলো আয়ন হলো জিঙ্ক নাইট্রেট, বায়ন আয়ন। জিঙ্ক আয়ন, নাইট্রেট আয়ন। তাইলে তোমরা একটা লবণের দুটো অংশ জানলে। নাইট্রেট। হ্যালো, একটা লবণের দুটো অংশ জানলে। আর লবণটা জি কি? স্যার। অজৈব স্যার, অ্যাসিডের সাথে। আচ্ছা, অজৈব এক মিনিট, অজৈব লবণ কি? অজৈব লবণ হলো অজৈব অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া ক্ষারকের সাথে প্রকাশ। প্রথম বিক্রিয়া যে লবণ তৈরি হয় উৎপন্ন সেটাকে আমরা অজৈব লবণ বলি। অজৈব লবণের দুটো অংশ থাকে, একটা হলো ক্যাটায়ন আর একটি একটা ক্যাটায়ন। অ্যানায়ন। ক্যাটায়নটাকে আমরা ক্ষারকীয়মূলক বলি, অ্যানায়নটাকে আমরা অম্লীয়মূলক বলি। ধনাত্মক আর অ্যানায়ন ঋণাত্মক। হ্যাঁ। আচ্ছা, ধনাত্মক আয়নকে ক্যাটায়ন কেন বলে এটা কি তোমরা জানো? আচ্ছা, তোমরা একটা তড়িৎ কোষে এইদিকে দেখো, একটা তড়িৎ কোষে দুটো ইয়া থাকে না তড়িৎদ্বার? একটা হলো অ্যানোড আর একটা ইলেকট্রোড। হলো হ্যাঁ, ক্যাথোড, তাই না? অ্যানোড আর আরেকটা হলো ক্যাথোড। ক্যাথোড হলো ক্যাথোড। যেটা ঋণাত্মক, এই ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, আর অ্যানোড হলো যেটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে। অ্যানোড, তাই না? তাইলে এইখানে যদি পজিটিভ আয়ন থাকে, ধরো সোডিয়াম, তো সোডিয়াম যদি পজিটিভ হয় তাহলে এটা কোন দিকে যাবে? এইটার দিকে যাবে না? সোডিয়াম ধনাত্মক যেহেতু তাহলে যে ক্যাটায়নের দিকে যাবে। হ্যাঁ, যুক্ত হবে। ক্যাথোডের দিকে যাবে। ক্যাটায়ন মানে কোন দিকে যায়? ক্যাথোডের দিকে যায়। আর অ্যানায়ন মানে কোন দিকে যায়? অ্যানোডের দিকে যাবে। অ্যানোডের দিকে যায়। এই যে যেমন ধরো এখানে ক্লোরাইড আয়ন থাকে যদি, তাহলে ক্লোরাইডটা কোথায় যাবে? পজিটিভ। ও ক্লোরাইড তো নেগেটিভ আয়ন, তাহলে এটা পজিটিভ দণ্ডের দিকে যাবে। বুঝতে পেরেছ? আর সোডিয়াম পজিটিভ আয়ন, এটা নেগেটিভ দণ্ডের দিকে যাবে। এটা হলো বিদ্যুতের প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। আচ্ছা, আর অ্যানোড ক্যাথোড মানে কি? বিদ্যুতের পজিটিভ প্রান্ত যার সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি অ্যানোড, আর বিদ্যুৎ প্রবাহের নেগেটিভ প্রান্তটা যেই দণ্ডের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি ক্যাথোড। তাইলে তড়িৎ বিশ্লেষণের সময়ে যে আয়নটা ক্যাথোডের দিকে যায় তাকে আমরা বলি ক্যাটায়ন, আর যে আয়নটা অ্যানোডের দিকে যায় তাকে আমরা বলি অ্যানায়ন। ক্লিয়ার? এই ক্যাটায়ন অ্যানায়ন কথাটার অর্থ হলো এখান থেকে আসছে। আসলে এই অ্যানায়ন হলো নেগেটিভ আয়ন আর ক্যাটায়ন হলো পজিটিভ আয়ন। ক্লিয়ার? পজিটিভ আয়ন। আচ্ছা, জি স্যার। পরের স্লাইড দেখো। একটু আগে আমি দেখিয়েছি শিখা পরীক্ষা কি এবং শিখা পরীক্ষায় কতগুলো আয়ন শনাক্তকরণ, এবং এদের বর্ণগুলো দিয়ে রাখছি আমি এখানে।
একটু পরে শোনাও আমাকে, শিক্ষা পরীক্ষাটা কি? অজৈব লবণের গুণগত বিশ্লেষণে লিথিয়াম, সোডিয়াম, আচ্ছা, পটাশিয়াম, একটু ক্যালসিয়াম। একটু থামাতে বলছি আমি, একটু থামো। আচ্ছা, গুণগত বিশ্লেষণ মানে কি? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। জি স্যার। গুণগত মানে কি? একটা পদার্থের মধ্যে কি কি উপাদান আছে সেগুলোকে বের করা, সেগুলোকে চিহ্নিত করা, সেটাকে আমরা বলি গুণগত। আর পরিমাণগত হলো যে কোন পদার্থ কি পরিমাণে আছে সেটাকে আমরা বলি পরিমাণগত বিশ্লেষণ। বুঝতে পেরেছো? যেমন ধরো জি কপার স্যার। সালফেটে গুণগত বিশ্লেষণের মাধ্যমে আমরা কপার আয়ন এবং সালফেট আয়ন বের করব, এখানে পরিমাণ বের করব না। ক্লিয়ার? জি কিন্তু স্যার। যদি আমি কত গ্রাম কপার আছে এবং কত গ্রাম সালফেট আছে সেটা যদি বের করি তাহলে সেটা হবে পরিমাণগত। পরিমাণগত। হ্যাঁ, তাইলে কোয়ালিটেটিভ মানে কি? এর মধ্যে কি কি উপাদান আছে শুধু সেগুলোকে চিহ্নিত করা, সেটাকে আমরা বলি কোয়ালিটেটিভ বা গুণগত বিশ্লেষণ। তো এক একটা লবণের মধ্যে ক্যাটায়ন থাকে, এই লবণের মধ্যে ক্যাটায়ন গুলো কি কি? সব ধনাত্মক আয়ন, তাই না? ক্যাটায়ন গুলো কি কি? সব ধনাত্মক আয়ন, তাই না? হ্যাঁ, এই ক্যাটায়ন গুলো দেখো, এই সবগুলো হলো ধনাত্মক আয়ন, হলো ক্যাটায়ন, তাই না? তো এইগুলো আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে পারি। আমরা কি করি, একটা লবণকে একটা কাঠির মাথায় নিয়ে তোমার HCl এর মধ্যে আগে সিক্ত করি, ডুবাইয়া HCl সিক্ত করে তারপরে সেটাকে আমরা HCl কেন সিক্ত করা হয়? ওই লবণটা যদি সালফেট বা নাইট্রেট বা কার্বনেট থাকে, HCl এর সাথে বিক্রিয়া করে এটা কি হয়ে যায়? ক্লোরাইড লবণ হয়ে যায়। যেমন দেখো আমার এখানে লবণটা ছিল, ধরো সোডিয়াম নাইট্রেট ছিল লবণটা, তাইলে এখানে তো এই সোডিয়াম নাইট্রেট, এখানে NO3, তাইলে এর সাথে যদি আমরা HCl যুক্ত করি তাইলে কি হবে? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি আমরা এটা তোমরা কি দেখতে পাচ্ছ? তাইলে কি হবে? এটা সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে না? হ্যালো, স্যার সোডিয়াম ক্লোরাইড আর কি হবে? HNO3, তাই না? HNO3। তাইলে এই যে ক্লোরাইড লবণ, এটা হলো ক্লোরাইড লবণ। তাইলে যে কোনো লবণকে আমরা যদি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তাহলে সেটা কি হয়ে যায়? ক্লোরাইড লবণে পরিণত হয়ে যায়। শুধুমাত্র ক্লোরাইড লবণগুলোই জ্বলে, অন্য লবণ জ্বলে না। বুঝতে পেরেছ? জি স্যার। ক্লোরাইড লবণটা জ্বলে। যেমন এইটা লিথিয়াম ক্লোরাইড হবে, পরেরটা সোডিয়াম ক্লোরাইড হবে, এর পরেরটা হবে পটাশিয়াম ক্লোরাইড, এটা ক্যালসিয়াম ক্লোরাইড। কিন্তু আমার লবণ যদি সে ক্লোরাইড না দেয় তখন আমি কি করব? এটাকে ক্লোরাইডে কনভার্ট করার জন্য আমরা HCl এর মধ্যে চুবাবো বা বিক্রিয়া করাবো। তাহলে HCl এর সাথে বিক্রিয়া করলেই এটা ক্লোরাইড লবণ হয়ে যাবে। তাইলে এখানে লক্ষ্য করো যে এই যে আয়নগুলো আছে এখানে, এই যে আয়নগুলো, এই আয়নগুলোর ক্লোরাইড লবণ, এই যে দেখছো ক্লোরাইড লবণ, অন্য লবণ হইলে হবে না। অন্য লবণকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে ক্লোরাইড লবণে পরিণত করব। পরে আমরা বুনসেন দ্বীপ শিখার জারণ মণ্ডলে, জারণ মণ্ডল মানে কি? যেখানে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি এবং এটা নীল শিখা সহ জ্বলে, ওই অঞ্চলটাকে আমরা বলি জারণ অঞ্চল। সেই অঞ্চলে উত্তপ্ত করলে তার একটা বৈশিষ্ট্য সূচক শিখা তৈরি হয়। ওই শিখা দেখেই আমরা কি করতে পারি? লবণের মধ্যে যে ক্যাটায়নটা আছে সেটাকে শনাক্ত করতে পারি এবং এইটাকে শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট বলে। বুঝতে পেরেছ? তাইলে এখানে প্রত্যেকটা আয়ন, ক্যাটায়ন, কোন শিখা তৈরি করে আমি একটু আগে ভিডিওটা দেখিয়েছিলাম। তোমরা এই যে দেখো সোনালী হলুদ, তারপরে এটা হলো ল্যাভেন্ডার ব্লু, এটা হলো ইট লাল বা ব্রিক রেড, তারপরে কপারের হলো ব্লু গ্রিন বা নীলাভ সবুজ, তারপরে স্ট্রনশিয়ামের হলো কমলা লাল, তারপরে বেরিয়াম হলো হলুদ,
তারপরে সিজিয়াম হলে এইটা তোমরা হালকা হলুদ আর সোনালী হলুদ দুইটা কি একই জিনিস না? হ্যালো স্যার হলুদ আর সোনালী হলুদ দুইটা কি একই জিনিস না? না হলুদটা তুমি এই রংটা হলো পিওরলি হলুদ আর এইটা কিছুটা গোল্ডেন কালার না জি স্যার, এই একটু জন্য এটাকে আমরা গাঢ় আর- সোনালী হলুদ বলি। লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো তো অজৈব লবণ। কোনটা? হ্যাঁ মানে এই ক্যাটায়নের সাথে অন্য কিছু থাকলে অ্যানায়ন থাকলে তাহলে সেটা লবণ হয়ে যাবে। এখানে এই লিথিয়ামের সাথে লবণ হইতে হলে কি থাকবে? লিথিয়াম ক্লোরাইড, হ্যাঁ ক্লোরিনের সাথে যুক্ত হয় আর কি, ক্লোরাইড, হ্যাঁ লিথিয়াম আবার ক্লোরাইড। সালফেট হইলে সালফেট, যেমন এই সোডিয়াম সালফেট হতে পারে, পটাশিয়াম সালফেট হতে পারে, ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম নাইট্রেট হতে পারে। ক্লিয়ার? আমি এখানে অনেকগুলো লবণ, এই যে এখানে দেখো এখানে এই লবণ দিয়েছি, তাই এখানে কপার আয়ন আছে না, ক্যাটায়নটা আছে, এখানে একটা লবণ দিয়েছি, সেখানে ক্যাটায়নটা কি এটা, হ্যাঁ স্যার। তারপরে এখানে অ্যামোনিয়ামে একটা ক্যাটায়ন আছে, তাই না? প্রত্যেকটা লবণে কি আছে? একটা করে ক্যাটায়ন আছে, ধনাত্মক আয়ন আছে। ওই ধনাত্মক আয়নটা এখানে এই যে ধনাত্মক আয়নগুলো হলো যে এগুলিকে আমরা কি বলি? ক্যাটায়ন, তাই না? ক্যাটায়ন। হ্যাঁ স্যার। জি স্যার, পারবো। এইখানে দেখো ওই যে ভিডিওটা তো আমি দেখিয়েছিলাম, এখানে শিখা পরীক্ষাটা দেখিয়েছে। এই যে দেখো এটা হলো একটা বুনসেন বার্নারের ছবি। এটা এখানে দেখো এই সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হলো এই অঞ্চলটা, সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হলো এটা হলো হটেস্ট পার্ট। দেখছো এখানে তাপমাত্রা কত? 1560 ডিগ্রি সেলসিয়াস। 60 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর নিচের দিকে তাপমাত্রা কম। ওই যে আমরা বাতি জ্বালাইলে নিচে একটা আলাদা একটা ডার্ক অংশ দেখা যায়, এই জায়গায় তাপমাত্রা সবচেয়ে কম, এই যে 500 ডিগ্রি সেলসিয়াস, 500 ডিগ্রি 500। সেলসিয়াস। আর উপরের দিকে এই অঞ্চলগুলোকে আমরা বলি জারণ অঞ্চল। তাইলে একটা লবণকে যদি আমি এই জায়গায় ধরি, তাইলে এটা কি হয়? বাষ্পীভূত হয়। অর্থাৎ এর ইলেকট্রনগুলো যেই বাষ্পীভূত হবে তখন এর ইলেকট্রনগুলো লাফ দিয়ে দিয়ে উপর দিকে উঠবে। যেই এইটা উপরে যাবে, এইখানে আবার ঠান্ডা বাতাস এসে এটাকে ঠান্ডা করে ফেলবে না উপরে গেলে? হ্যাঁ স্যার। তখন তার ইলেকট্রনগুলো যে উপরে উঠছিল, যেই ইলেকট্রনগুলো উপরে উঠছিল সেগুলো উপরে গিয়ে কি হবে? আবার নিচের দিকে নামবে। তো নিচের দিকে নামার সময় কি হবে? এখানে বিকিরণ মানে বর্ণালী বেরিয়ে আসবে। বর্ণালী বেরিয়ে আসবে বা বিকৃত হবে। এখানে এই ছবিগুলো দেখো, এখানে এই যে এখানে আমি আবার দিয়েছি, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এইখানে দেখো শিখা পরীক্ষায় কিভাবে শিখা তৈরি হয়। এখানে এই ছবিটা দিয়ে অলরেডি বোঝানো হয়েছে যে কিভাবে শক্তি শোষণ হয় আবার শক্তি বিকৃত হয়। এই যে দেখো একটা সোডিয়াম পরমাণুর ইলেকট্রনটা কোথায় ছিল? এখানে থ্রাইসেসে ছিল, এবং এইটাকে তাপ দিলে কি হয়? থ্রাইসেস থেকে 3D তে ইলেকট্রনটা উঠে যায়। তাইলে কি হবে? শক্তি শোষণ হবে না? ওই ইলেকট্রনটা যেটা উপরে উঠছিল সেইটা আবার কি করে নিচে নামবে না? তো নিচে নামলে কি হবে? আবার শক্তি বিকৃত হবে। এবং আবার এই জিনিসটা যদি বারবার হতে থাকে, তাহলে একবার কি হবে? শক্তি শোষণ হবে, আরেকবার শক্তির বিকিরণ হবে। তাইলে তখন আমরা এই শিখাটা দেখাই। এই বিকিরণের সময় শিখাটা তৈরি হয়। এখানে বিকিরণের সময় শিখাটা তৈরি হয়। শোষণের সময় তো অন্ধকার বর্ণালী তৈরি হয়, ডার্ক বর্ণালী, সেটা আমরা দেখি না। তার মানে কি নিচে থেকে যখন উপরে উঠে তখন আবার যখন উপর থেকে আগের অবস্থায় ফিরে আসতে নেয় তখন আমরা শিখাটা দেখি। দেখতে পাই? হ্যাঁ, ডার্ক বর্ণালী তো আমরা দেখি না, বুঝতে পেরেছো? এই আচ্ছা, তো এইটা তোমরা একটু পরে নিবে। আচ্ছা, গ্রুপ 1 পর্যায় সারণী, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ধাতু
তারপরে তাদের কিছু অবস্থান্তর ধাতু আছে, সেগুলোর ক্যাটায়নেই কি করে এই শিক্ষা পরীক্ষা দেয়। তোমরা এটা একটু পরে নিবে। থ্যাংক ইউ তোমাদের। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।